নমস্কার। বৈভবী সম্ভাবী ফাউন্ডেশন, কাঞ্জিক নিউ ন্যাশনালিস্ট, ভয়েস অফ হিন্দুস্তান এবং হিন্দু সংস্কৃতি সংঘের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের এই অনুষ্ঠান আগামীকাল অর্থাৎ 19শে মে শিলচরের ভাষা দিবসকে স্মরণ করে। আমরা এমন একটা সমাজে বাস করি, এই সমাজে আমরা যারা বাংলা ভাষা নিয়ে গর্ব করি, বাংলা সংস্কৃতি নিয়ে গর্ব করি, আপনাদের আশেপাশে, আপনাদের পরিবারে, আপনাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনারা যদি নিজেরাই একটা ব্যক্তিগতভাবে ছোট সমীক্ষা করেন যে ভাষা দিবস কবে, বাংলা মাতৃভাষা দিবস কবে, আমার ধারণা আপনারা 99% লোকের কাছ থেকে তার উত্তর পাবেন 21শে ফেব্রুয়ারি। কিন্তু 21শে ফেব্রুয়ারি যে ভারতীয় বাঙালির ভাষা দিবস নয়, কোন প্রতিবেশী রাষ্ট্রের শাসন ক্ষমতা দখল করার জন্য শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব যে আমার আপনার ভাষা দিবস নয়, এই কথাটা এর সমাজের কাছে পৌঁছয়নি। যে সংস্কৃতি নিয়ে আমাদের গর্ব, বিশেষ করে আমাদের বাঙালিদের একটা ভীষণ গর্ব, সে গর্বের জায়গাগুলো কতটা ঠিক, কতটা তথ্য নির্ভর, এর সম্বন্ধে সমাজের ধারণা খুব কম বলেই ধারণা। এই সমাজ যারা 1947 সালের 20শে জুন একটা আইনের মাধ্যমে নিজেদের হোমল্যান্ড পেয়েছিল, তারা সে সম্বন্ধে ওয়াকিবহাল নয়। সমাজ একটা হোমল্যান্ড পেয়ে যে জাতি একটা সময় তখনকার মতো বেঁচে গিয়েছিল, সে সম্বন্ধে সমাজ কখনো ওয়াকিবহাল নয়, হতে চায়নি। ফলে সেই বিপন্নতা, 47-এর আগের যে বিপন্নতা, সেই বিপন্নতা থেকে এই জাতির মুক্তি হয়নি। কিছু মানুষ আছেন যারা মুখের রক্ত তুলে সমাজকে বারবার বলার চেষ্টা করেছেন, ব্যক্তিগত উদ্যোগে বহু সময় তারা মানুষকে বলেছেন, বিভিন্ন বিষয়ে জানানোর চেষ্টা করেছেন, তার তথ্যনিষ্ঠ সত্যনিষ্ঠ ইতিহাস জানবার জন্য, তার সচেতনতা বাড়ানোর জন্য, তার বিপন্নতা থেকে তাকে রক্ষা করার জন্য। এরকম একজন মানুষ আজকের মধ্যে এই বিষয়ে, এই কাজে যারা পথিকৃৎ, এই সমাজকে যারা চৌকিদারের মতো জাগতে রহো বলে নিজে সারা রাত জেগে গোটা সমাজকে জাগানোর চেষ্টা করেছেন। সমাজ কতটা জেগেছে সেটা বলা খুব মুশকিল। সেরকম একজন মানুষ আজকে আমাদের মধ্যে আছেন, ডক্টর মোহিত রায় আছেন আমাদের মধ্যে। আজকে তিনি যে অভিযান শুরু করেছিলেন, তারই অভিযানের আমরা তুর্যবাদক হওয়ার চেষ্টা করেছি, তার সেই অভিযান সেনা দলের তুর্যবাদক হওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন সময় তারা বলেছেন, এখানে প্রবীর ভট্টাচার্য আছেন, তিনি মহারাজ শশাঙ্ক যে বাংলা নববর্ষ শুরু করেছেন সেই নিয়ে প্রায় ব্যক্তিগত উদ্যোগে সমাজকে জাগানোর চেষ্টা করেছেন। কোনো প্রাতিষ্ঠানিক সাহায্য, কোনো প্রাতিষ্ঠানিক অবলম্বন তাদের জোটেনি, উল্টে তিরস্কারই জুটেছে। তো এই যে অভিযান এরা শুরু করেছেন, ডক্টর মোহিত রায়রা শুরু করেছিলেন, তারই অভিযান সেনাদলের তুর্যবাদক হিসাবে গত বছর 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস নয়, হতে পারে তার আন্তর্জাতিক স্বীকৃতি আছে, আমরা 19শে মে শিলচরের ভাষা দিবসই বা 20শে সেপ্টেম্বরের ভাষা দিবসই যে আমাদের ভাষা দিবস, সেই নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করেছি। এবছরের আলোচনা তার দ্বিতীয় বছর। আমরা বিজ্ঞাপনেও সেটা বলেছি, আজকের এখানে ব্যানারেও আমরা সে কথা বলেছি। তো আমরা অনুষ্ঠান শুরু করবার আগে আমাদের মধ্যে আজকে ঘটনাচক্রে উপস্থিত আছেন, শুধু রাজস্থানের আলোয়ার থেকে এসেছেন দেশরাজ মিনা। তিনি দীর্ঘদিনের নাট্যকর্মী, তিনি আজকে রাজস্থান শহর থেকে আজকে এসে পৌঁছেছেন, আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমি ওনাকে আমাদের মঞ্চে একবার ডেকে নেব এবং আমি ডাক্তার বিশ্বপতি মুখার্জি আমাদের মধ্যে উপস্থিত আছেন, ডক্টর বিশ্বপতি মুখার্জিকে একবার অনুরোধ করব
বিশ্বপতিদা একবার মঞ্চে আসবেন। আমি দেশরাজ মিনা ওনাকে অনুরোধ করছি একবার মঞ্চে আসবার জন্য, যেহেতু উনি শুধু রাজস্থান থেকে এসছেন, আমরা ওনাকে আজকে আমাদের মধ্যে বিশ্বপতিদাকে আমি অনুরোধ করব ওনাকে। চেষ্টা করবো আগামী দিনে যদি ওনাকে কলকাতায় কখনো আমাদের মধ্যে কোনো অনুষ্ঠানে পাই, ওনার থেকে ওনার অভিজ্ঞতার কথা শুনবার জন্য। এবার আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। যেহেতু ভাষা নিয়ে আমাদের অনুষ্ঠান, এবং গত বছর আমরা যে আলোচনা করেছিলাম, আমাদের বক্তারা আলোচনা করেছিলেন, আপনারা অনেকেই হয়তো সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা শিলচরের ভাষা আন্দোলন, বাংলা ভাষা আন্দোলন এবং 1940-এর বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বিলের প্রেক্ষিতে 21শে ফেব্রুয়ারি আদৌ ভারতীয় বাঙালির ভাষা আন্দোলন কিনা সে সম্বন্ধে আমরা কিছু প্রশ্ন রেখেছিলাম, প্রশ্ন তুলেছিলাম, প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করেছিলাম। আজকের অনুষ্ঠানের বিষয় উত্থাপনের জন্য আমরা মঞ্চে এমন একজনকে ডেকে নেব যে আমাদের এই সাধের মাতৃভাষা বাংলার জন্য যে মানুষটা আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমরা এখানে অনেকে উপস্থিত আছেন, কিন্তু সেই ভদ্রলোক একমাত্র মানুষ আমাদের মধ্যে, যদিও তাকে একমাত্র বললে তিনি বারবার আপত্তি করেন, তিনি বলেন না আমার সঙ্গে অনেক লোক ছিলেন, আমি একা ছিলাম না। তিনি রক্ত দিয়েছেন, পুলিশের কাছে মার খেয়েছেন, সেই মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, জেল খেটেছেন এবং এখনো আইনি ঝামেলা পুড়িয়ে চলেছেন। আমি মঞ্চে ডেকে নিচ্ছি দেবজিৎ সরকারকে। দেবজিৎ সুবক্তা, দেবজিৎ আইনজীবী, দেবজিতের একটা রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু আজকে দেবজিতের পরিচয় একজন ভাষা সৈনিক। অনেক অনেক ধন্যবাদ সুগতদাকে। আজকের এই অনুষ্ঠান যেখানে সবাই মুখর হবেন যারা বক্তা, মুশকিলটা হচ্ছে 21শে ফেব্রুয়ারির যে দুরন্তপনা দু বাংলা জুড়ে এবং ন্যারেটিভ সেটিং এর যে লড়াই, সেই লড়াইতে বরাবরই বাঙালিরা, আমি বাঙালি বলছি, বাঙালিদের কথা বলছি না, বরাবরই পিছিয়ে আছে। যার ছবির সামনে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলার সুযোগ পাচ্ছি, ভালো করে তাকিয়ে দেখুন 16 বছরের এই মেয়েটির ছবির দিকে। বাংলা ভাষা দিবস বা মাতৃভাষা দিবস সারা পৃথিবীতে নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য অনেকে অত্যাচারিত হয়েছে, বহু জায়গাতেই হয়েছে, কিন্তু বাঙালির, বিশেষ করে এই হোমল্যান্ড পশ্চিমবঙ্গের বাঙালির ভীষণ গুলিয়ে যায় যে কোনটা তার আদতে ভাষা দিবস হওয়া উচিত। কারা বাংলায় বাঙালিদের জন্য কারা লড়াই করেছে? প্রথম কথা, বাংলা ভাষায় যারা কথা বলেন তারা কি সবাই বাঙালি? বাঙালি হতে গেলে শুধুমাত্র একটা ভূখণ্ডে থাকলেই কি বাঙালি হয়ে যাওয়া যায়, বা বাংলা ভাষী হলেই কি বাঙালি হওয়া যায়? এগুলো নিয়ে অনেক চর্চা হতে পারে, কিন্তু একটা পরিষ্কার বিষয়, এই উপমহাদেশে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী যদি ভাষার কথা বলেন তাহলে তাদের একটা সংস্কৃতি থাকতে হবে। আমাদের এখানে শুধু রাজস্থান থেকে অতিথি এসেছেন, আমি যদি খুব গড়গড়ে রাজস্থানের যে কোনো ভাষায় আমি যদি কথা বলতে পারি, আমি কিন্তু রাজস্থানী হয়ে যাব না। ঠিক সেরকম যারা বাংলার সংস্কৃতিকে মানেননি, যারা বাংলার সংস্কৃতি নিয়ে কোনোদিন কথা বলেননি, যারা ভুলিয়ে দিতে চান 500 বছর, 1000 বছর, 1500 বছরের সংস্কৃতিকে, তারা সেট করে ফেলেছিলেন
যে 21শে ফেব্রুয়ারি নাকি ভাষা দিবস, মাতৃভাষা দিবস নয়, বাংলা ভাষা দিবস আগে, তারপরে তো মাতৃভাষা দিবস, যেটা আন্তর্জাতিক স্বীকৃতির কথা। এই বাংলা ভাষা দিবসে আমরাও হই হই করে চিৎকার করতে রইলাম। আমি একটা ছোট্ট কথা বলি, কেন আমরা 21শে ফেব্রুয়ারিকে মানি না বাংলা ভাষা দিবস হিসেবে এপার বাংলার মানুষদের কেন মানা উচিত নয়? যারা বাঙালি তাদের কেন 21শে ফেব্রুয়ারি এপারে বসে, এই ভূমিখণ্ডেতে বসে মানা উচিত নয়? তার কারণ, ধরুন আমার বাড়িতে আজকে রাতে ডাকাত পড়ল, 20 জন ডাকাত মিলে ডাকাতি করছেন, আমার মা খুন হয়ে গেলেন, আমার 2 বোন ধর্ষিতা হয়ে গেলেন, আমার ভাই তিনি জখম হলেন, আমি আমার বাবা, আমার ভাই এবং আমার স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে কোন রকমে পালিয়ে পাশের পাড়ায় একটা বাড়িতে গিয়ে উঠলাম আশ্রয় নিয়ে। কিছুদিন পরে, ধরুন 3 মাস 4 মাস পরে আমি শুনতে পেলাম ওই যে ডাকাত দল 20 জন বা 21 জনের, 21 জন ডাকাত দলের মধ্যে নাকি লুটের ভাগ নিয়ে মারামারি আরম্ভ হয়েছে। অর্থাৎ আমার বাড়ি দখল করেছিল, আমার বাড়ির সমস্ত সম্পত্তি লুট করেছিল, আমার বোনকে ধর্ষণ করেছে, আমার বোনকে, দিদিকে খুন করেছে, আমার ভাইকে খুন করেছে, আমার বাবার মাথা ফাটিয়েছে, আমাকে স্ত্রী পুত্র কন্যা সমেত উদ্বাস্তু হয়ে অন্য জায়গায় যেতে হয়েছে। আর সেইখানে দাঁড়িয়ে আমি শুনলাম ওই পাড়ায় বসে, যে পাড়ায় আমি পালিয়ে গিয়ে কোন রকমে আশ্রয় নিয়েছি, সেখানে বসে শুনতে পেলাম ওই 21 জন ডাকাতের মধ্যে লুটের মাল নিয়ে ভাগাভাগি হচ্ছে, তাই নিয়ে ওদের মধ্যে মারামারি হচ্ছে। ওই 21 জনের মধ্যে 16 জন নাকি বাংলায় কথা বলে আর বাকিরা উর্দুতে কথা বলে। আপনারা আমাকে বলুন, যারা বিদ্বজ্জ, যারা 21শে ফেব্রুয়ারিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো বলে কাঁপা কাঁপা গলায় রাস্তায় গোলাপ ফুল, পদ্ম ফুল ইত্যাদি নিয়ে কথাবার্তা বলেন, যারা রাস্তায় লেখেন, যারা সারাদিন ধরে কবি গান, ওপারেও বাঙালি এপারেও বাঙালি এরকম করে কথাবার্তা বলেন, তাদের কাছে বিনম্র প্রশ্ন, ওই ডাকাত দল 21 জন ডাকাত দলের মধ্যে 16 জন যদি বাংলা ভাষায় কথা বলে, আমার পক্ষে কি সম্ভব যে এই ডাকাত দলের মধ্যে ওই 16 জন ডাকাতকে বুকে জড়িয়ে ধরা, যে ওরে আমার ডাকাত ভাই, তুই ওই 16 জন ডাকাত, তোরা সেই 21 জনের সঙ্গে মিলেমিশে আমার বাড়ি লুট করেছিলিস, আজকে তুইও বাঙালি আমিও বাঙালি। আমরা এই মিথ্যাচারটা বারবার প্রজন্মের পর প্রজন্ম ধরে করে গেছি। বাংলাদেশ হবার আগে, পূর্ব পাকিস্তান যখন হয়েছিল, তখন বাংলাদেশের কোন মুসলমান বলেনি যে ওরাও বাঙালি আমরাও বাঙালি, হিন্দু বাংলা ভাষীও বাঙালি, আমি মুসলমান আমিও বাংলা ভাষী বাঙালি। হে লুটেরারা, তোমরা আমার বাঙালি ভাই বা বাঙালি বোনকে মেরো না, আমার বাঙালি বোনকে ধর্ষণ করো না, আমার মাকে খুন করো না। এক কাপড়ে আমাদের পালিয়ে আসতে হয়েছে। যে ভাষা আন্দোলন, আসামের যে ভাষা আন্দোলন, যার স্মরণে আজকের এই কথা আলোচনা সভা, সেই আলোচনা সভা শুরু হবার আগে আমার মনে হয় এখানেও আলোকপাত করা দরকার। আসামে কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য বাঙালিদের উপর অত্যাচার হয়েছিল? সত্যি তো কেউ তো তার আগে এরকম ভাবে কোথাও খুন করে দেবে বাঙালিদের, এরকম ঘটনা তো হয়নি। এর আগেও ছোটখাটো প্রাদেশিক ঝামেলা হয়েছে, কথা নিয়ে কথা হয়েছে, দু একটা কথা বাংলা ভাষীরাও অন্য ভাষীদের বিরুদ্ধে বলেছেন, অন্য ভাষাভাষীরাও বাঙালিদের সম্বন্ধে উন্নাসিকতা দেখিয়েছেন বা প্রাদেশিকতার শীর্ষ মানে একদম উঁচু ধরনের প্রাদেশিকতাও আমরা দেখেছি। কিন্তু এর গভীরের সমস্যাটা কোথায় ছিল? ছিল কিন্তু এই, আমার ধারণা, পড়াশুনো করে যেটা মনে হয়েছে, যে এটার পেছনেও আরব সাম্রাজ্যবাদের হাত ছিল। কিরকম? বঙ্গভঙ্গ যখন রদ হলো,
তিনেতে বঙ্গভঙ্গ প্রপোজাল, তারপরে যখন রদ হয়ে গেল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যখন চরমে, সেই সময় অসমের যিনি গভর্নর, সেই সময় একটা ছোট নির্বাচন হয়েছে, তাতে কংগ্রেসীরা জিতলো, জিতে তারা বললো যে না আমরা মন্ত্রিসভা গঠন করবো না, প্রত্যাখ্যান করলেন। আসামের যিনি গভর্নর তিনি মুসলমানদের ডেকে আনলেন, যে মুসলিম লীগকে তাদের বললেন মন্ত্রিসভা গঠন কর। সেই সময় থেকে আমি যদি ভুল না করি 1937 সাল অব্দি বিভিন্ন সময়, মানে ভাবুন 5 থেকে 37 বিভিন্ন সময় ধাপে 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 অসমে মুসলিম সেটলারদের বসানো হয়েছে, বাংলাভাষী মুসলিম সেটলার, এবং তার ফলে অসমবাসীদের মধ্যে একটা প্রচন্ড ভয়ের উদ্রেক হয়। এছাড়া বিভিন্ন সময় বাংলাভাষী যে এলাকা অবিভক্ত বাংলার, সেখান থেকে কেটে কেটে কিছু কিছু জায়গা বাংলাকে দুর্বল করার জন্য, সব থেকে বড় কথা হিন্দু প্রধান বাংলাকে দুর্বল করার জন্য আলাদাভাবে ব্যবস্থা নিতে শুরু করে ব্রিটিশ সরকার, এবং তার সঙ্গে মদত দিয়েছিল আরব সাম্রাজ্যবাদীরা। আমরা এই নিয়ে পড়াশোনা কখনো করছি না। আজকের এই মহতী সভা, তার প্রধান কারণ যে এবারে বোধহয় ফিরে দেখার দরকার আছে বাংলাদেশ। আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, আজকে আমাদের এই সভায় যারা অতিথি হয়ে এসেছেন, তারা যদি তাদের মোবাইল ফোনগুলো যদি একটুখানি সাইলেন্ট মোডে রাখেন, তাহলে আমাদের কথা বলতে, কথা শুনতে সবার সুবিধা হবে। যারা এরকম ভাবে বিভিন্ন সময় এসেছেন, আমাদের এই রাজ্যে এসে বোঝানোর চেষ্টা করেছেন, সমস্যাটা বলতে চেষ্টা করেছেন যে বাংলা ভাষার যে দিবস, সেটা নাকি 21শে ফেব্রুয়ারি, তাদেরকে বোঝানোর সময় এসেছে না, সর্বভারতীয় ক্ষেত্রে 19শে মে, এবং বাকি ক্ষেত্রে যদি বাংলার নিরিখে ধরা হয় তাহলে সেটা কিন্তু 20শে সেপ্টেম্বর হওয়া উচিত, যদি বাংলার নিরিখে হয়। কেননা ভাষা নিয়ে আন্দোলন করতে গিয়ে যেরকম 16 বছরের এই কমলা দেবী গুলি খেয়েছিলেন, খুন হয়েছিলেন, 11 জন শহীদ হয়েছিলেন, ঠিক সেই রকম ভাবে 20শে সেপ্টেম্বর আমাদের রাজ্যে এই সরকার, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, কিন্তু দুর্ভাগ্যবশত এই সরকার থাকাকালীন আমাদের এখানে গুলি চলেছিল, এবং ভাষা আন্দোলন, আমরা বাংলা ভাষার শিক্ষক চাই, উর্দুর শিক্ষক চাই না, এই কথা বলার জন্য দুজনকে খুন হতে হয়েছিল একটা নির্দিষ্ট জায়গায়। সেই জায়গাটার নাম দাড়িভিট, উত্তরবঙ্গের ইসলামপুরের। আপনারা জানেন। আমার কথা খুব পরিষ্কার যে আমাদের জানতে হবে, আরো ভালো করে জানতে হবে, নিরন্তর চর্চার দরকার, এবং বাঙালি এবং বাঙালিদের মধ্যে যারা গত 60-70 বছর ধরে আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে, তাদের এই চিন্তা স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের অন্য চিন্তা স্রোতকে যদি আনতে হয়, কি অন্য চিন্তা স্রোতও বলা ভুল, আমাদের যদি সত্যের পূজারী হতে হয়, সত্যিটাকে যদি জানতে হয়, ইতিহাসকে যদি টেনে আনতে হয়, তাহলে কিন্তু আমাদের এই ধরনের কার্যক্রম আজকে শুধু নয়, আমি উদ্যোক্তাদের অনুরোধ করব, আগামী প্রত্যেক বছরে অন্তত 2টো করে দিন, একটা তো মে মাসে, আরেকটা যদি ডিসেম্বরে আমরা উদ্যোগ নিয়ে করতে পারি তাহলে খুবই ভালো হয়। যে ছপছপে যে জায়গা, আজকে দেখুন, আজকে আমাদের এত লোক এসেছেন, পেছনে যদি সামনের লোকেরা ঘোরেন দেখবেন 2 জন দাঁড়িয়ে আছেন, জায়গা নেই। আরো বড় হল হবে, আমাদের আরো বড় জায়গা হবে, আরো বড় লোকের কাছে আমরা পৌঁছবো, এবং বাংলা ভাষা, বাঙালির ভাষা, বাঙালির আন্দোলনকে নিয়ে আমরা আরো বড় বিস্তার লাভ করতে পারি। আমরা মনে রাখবেন, ভারতবর্ষের 2য় বৃহত্তম ভাষাভাষীর জনসমষ্টি। আমরা পারি, আমরা পারবো, অবশ্যই পারবো। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের আলোচনায় চলে যাই। বাংলা ভাষার উপর উর্দুর আক্রমণ নিয়ে আমরা গতবার আলোচনা করেছি। এবছর আমরা আলোচনা করব
যে বাংলা ভাষার উপর হিন্দির কি প্রভাব বা হিন্দির উপর বাংলার কি প্রভাব, সেই বিষয় আজকে আমাদের এই বিষয়ে যারা আলোচনা করবেন আমি একে একে তাদের মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যাপিকা শ্রীমতী মমতা ত্রিবেদী। শ্রীমতী ত্রিবেদী যোগেশচন্দ্র কলেজে সাহিত্য পড়ান, হিন্দি ভাষায় সাহিত্য পড়ান। আমি ওনাকে ডেকে নিচ্ছি মঞ্চে। আমি এবার ডেকে নেব অর্ধেন্দু ব্যানার্জি। অর্ধেন্দু অধ্যাপনা করেন, তবে অর্ধেন্দুর অধ্যাপনার বিষয় খানিকটা অন্য। অর্ধেন্দু স্ট্যাটিস্টিক্স করেন, কিন্তু অতি সম্প্রতি অর্ধেন্দুর আরেকটা পরিচয়, অর্ধেন্দু বিভিন্ন ইংরেজি এবং বাংলা পত্রপত্রিকায় লেখালেখি করেন। এবং আজকে আমরা যে বিষয়ে চর্চা করব, অর্ধেন্দু ইদানিংকালে এরকম একটি বিষয় চর্চা করে প্রবন্ধ রচনা করে প্রচুর আক্রমণের মুখে পড়েছেন। এরপরে আমি ডেকে নেব অনুমিত্র চক্রবর্তীকে। ব্যক্তিগতভাবে আমি যত লোককে চিনি, লেখালেখি করেন, অনুমিত্রর খোড়াধার কলমের আমি গুণমুগ্ধ। অনুমিত্র চক্রবর্তী। আমি মঞ্চে ডেকে নিচ্ছি ওসমানকে। ওসমান মল্লিক একসময় শিক্ষকতা করতেন, বর্তমানে পেশায় আইনজীবী এবং দেশের কাজের জন্য, সমাজের কাজ করবেন বলে, রাষ্ট্রের কাজ করবেন বলে নিশ্চিন্ততার সরকারি চাকরি ছেড়ে এখন সমাজের কাজের জন্য ময়দান। আজকের অনুষ্ঠান সঞ্চালনা করবেন সোমেন। পেশাগতভাবে যদিও সোমেন সেনগুপ্ত বহুজাতিক সংস্থার কর্মী দীর্ঘদিন, কিন্তু সোমেন দীর্ঘদিন লেখালেখি করেন বাংলা ইংরেজি দুটো ভাষাতেই। এবং সোমেনের চিন্তা ভাবনা সোমেনকে সমাজের বহু লোকের কাছে বিভিন্ন সময় আক্রমণের মুখে ফেলেছে সোমেন। আমি সোমেনকে মঞ্চের দায়িত্ব ছেড়ে দিচ্ছি। শুভ সন্ধ্যা। আমার মনে হয় আমার আগে যে দুজন পরিজনে ছিলেন তারা ঠিক যেভাবে আজকের এই সন্ধ্যাটিকে বর্ণনা করার প্রয়োজন, সেই কাজটিতে 100%-এরও বেশি সফল। আমার এরপর মঞ্চে আসাটা শুধুমাত্র যে চারটি আলোকিত মানুষ আমাকে ঘিরে রয়েছেন তাদের সঙ্গে করে নিয়ে আমার ঠিক পিছনে খুব বড় বড় করে যে জিনিসটি ছাপানো আছে সেই জিনিসটির অভ্যন্তরে ঘোরাফেরা করা। ভাষা কি ভাষার শত্রু? হিন্দি বনাম বাংলা। প্রথমেই বলে রাখি, আমরা প্যানেলের মেম্বাররা এই মঞ্চে উঠবার আগে, দুদিন আগে নিজেদের মধ্যে একটা আলোচনা করেছি এবং সেখানে আমাদের কারোর মনে এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই যে পৃথিবীতে কোনো ভাষার শত্রু নয়, হতে পারে না। সুতরাং বাংলা কখনোই হিন্দির শত্রু নয়, হিন্দি কখনোই বাংলার শত্রু নয়। কিন্তু এটুকু বলবার পর, ধন্যবাদ, এটুকু বলবার পর আলোচনার অবকাশটা কোথায়? এটুকু বলবার পর আলোচনার অবকাশ এখানে। বাংলা যেহেতু প্রাথমিকভাবে একটি হিন্দি ভাষী রাজ্য নয়, মনে করা হয় ভারতের যতগুলি রাজ্য আছে তার মধ্যে 10টি রাজ্য হিন্দি ভাষী রাজ্য। রাজ্যগুলির টুকরো টুকরো হতে হতে এখন 10টি রাজ্যে পৌঁছেছে। তাহলে বাকি যে 17টি রাজ্য রয়ে গেল বা 18টি রাজ্য রয়ে গেল, যাদের কারোর মাতৃভাষা হিন্দি নয়, তাদের কাছে হিন্দির গ্রহণযোগ্যতা কোথায়? এটা অন্য রাজ্যের জন্য যদি হতো, যদি আমরা বাঙালি না হয় আজকের মারাঠি হতাম, পুনা শহরে এই অনুষ্ঠানটা করতাম, অথবা আমরা যদি তামিল হতাম, যদি চেন্নাইতে অনুষ্ঠানটা করতাম, ওইটুকু আলোচনা করলেই হতো, আর কিচ্ছু করার দরকার ছিল না। যে আমরা তামিল বা আমরা তেলেগু বা আমরা গুজরাটি
আমাদের ভাষা হিন্দি নয়, তাহলে হিন্দি কিভাবে আমাদের প্রভাবিত করছে এটুকু। কিন্তু যেহেতু আমরা বাঙালি এবং যেহেতু আমরা বাংলায়, সেখানে আমাদের দায়িত্ব শেষ হয় না। কেন হয় না? এই জন্যই হয় না, হিন্দি ভাষাটি যে আজকের গঠন হয়েছে, গঠিত হয়েছে, যে হিন্দির রূপ আমরা দেখছি, এই ভাষাকে গড়ে তুলতে যে অহিন্দি ভাষী জাতির সব থেকে বেশি কন্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে বাঙালির। যে মাটিতে হিন্দির সব থেকে বেশি সমৃদ্ধি হয়েছে, হিন্দির সব থেকে বেশি যুগান্তরকারী কাজগুলি হয়েছে, সেই মাটি হচ্ছে বাংলার মাটি। সুতরাং বাঙালিকে বাংলা ভাষার অজুহাত দিয়ে হিন্দির বিরুদ্ধে লড়ানো একটি হাস্যকর কাজ, যে কাজটি 40-এর দশক থেকে একদল মানুষ তাদের রাজনৈতিক স্বার্থে করেছে। আমাদের এই যে বক্তারা রয়েছে, আমরা এদের প্রত্যেকের কাছে যাব প্রথমে জানতে। আমাদের আলোচনার দুটো পর্ব আছে, অখণ্ড পর্ব, আমরা কখনোই মঞ্চ থেকে নামবো না। আমরা মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় পাবো। এই অখণ্ড 1 ঘন্টা 30 মিনিটে আমরা একটা পর্বে আলোচনা করব যে বিপুলভাবে বাঙালির দ্বারা, বাংলার দ্বারা, বাঙালি ইন্টালেকচুয়ালদের দ্বারা, বাংলার টাইটান আইকনদের দ্বারা হিন্দি সম্মানিত হয়েছে, হিন্দি গুরুত্ব পেয়েছে। একটা অংশে এসে আমরা 4 জনই আলোচনার মধ্যে প্রবেশ করব। তাহলে কি সত্যি কোনোদিন হিন্দি তার আধিপত্য দেখায়নি, নাকি বাংলা কোনোদিন তার আধিপত্য দেখায়নি? মজার কথা, সেটাও কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক। অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানটি যথেষ্ট ব্যালেন্সড একটি অনুষ্ঠান। কোনো ভাষাকে গৌরবান্বিত করা বা কোনো ভাষাকে দৃষ্টিকটুভাবে নিচে নামানো এই মঞ্চে বসে থাকা 5টি মানুষের কোনোভাবে উদ্দেশ্য নয়। আমি বক্তাদের কাছে যাবার আগে আমাদের ফরম্যাটটা আশা করি আপনারা বুঝে গেছেন। এখানে এক নাগারে কেউ কোনো বক্তব্য রাখবে না। এখানে সঞ্চালক হিসাবে আমি বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করব এবং বক্তারা তাদের কমফোর্ট জোন অনুযায়ী সেগুলোর উত্তর দেবেন। আমার শুধু এটুকুই মনে হয়, আমি প্রথম বক্তার কাছে যাওয়ার আগে এই বাংলার সঙ্গে হিন্দি ভাষার, অথবা এই বাঙালির সঙ্গে হিন্দি ভাষার যে প্রবল যোগাযোগ, সেটা জানবার আগে আমি প্রথমেই যাব এই 4 জনের কাছে। আমার কেন জানি না মনে পড়ে যাচ্ছে 1789, 1789 সাল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখনও ব্রিটিশ ক্রাউনের আন্ডারে ভারতবর্ষ যায়নি। এই কলকাতা শহরে বসে একটি প্রকাশনী সংস্থা, তার নাম হচ্ছে ক্রনোলজি পাবলিকেশন, সেখানে 2 জন সাহেব, একজনের নাম ড্যানিয়েল স্টুয়ার্ট, আরেকজনের নাম জোসেফ কটন, তারা এই কলকাতা শহরে বসে তারা আবিষ্কার করছেন নাগরী লিপির সংস্করণ, দেবনাগরী লিপি, যে দেবনাগরী লিপি নিয়ে পরবর্তীকালে হিন্দি তৈরি হবে। চিন্তা করা যায়, বাংলায় বসে হচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানে ইনাদের কাছে যাবার আগে। আমার মনে পড়ে যাচ্ছে 1928 সালের পার্ক সার্কাস ময়দান, 30 বছর বয়সের সুভাষচন্দ্র বসু হিন্দিতে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রভাষা প্রসার সমিতির মিটিংয়ে। সুভাষচন্দ্র বসু হিন্দিতে বাঙালিদের কাছে বলছেন, বাঙালি যুবকদের কাছে বলছেন, হিন্দি শেখো, উর্দু শেখো, নয়তো জাতীয় রাজনীতিতে, জাতীয় মঞ্চে স্থান পাবে না। আমার মনে পড়ে যাচ্ছে 1931 সালের ডিসেম্বর মাসে টাউন হলে একজন 6 ফুট 2 ইঞ্চি লম্বা বৃদ্ধের কথা, নিজের 70তম জন্মদিনে যিনি সম্বর্ধনা নেওয়ার সময় বলছেন যে আমি ধন্য, আজকের বাংলা ভারতীকে তার ছোট বোন হিন্দি ভারতী গ্রহণ করছে। সেই ভদ্রলোকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এটুকু বলবার পর আমি প্রথমেই যাব অর্থেন্দুর কাছে। অর্থেন্দু, প্রথমেই আমি যেভাবে অনুষ্ঠানটা শুরু করতে চাইছি, আমার মনে হয় আমাদের সবার জন্য, আমাদের 4 জনের জন্য, 5 জনের জন্য এবং সবার জন্য আমাদের প্রথমেই বোধহয় জানা উচিত, বাংলার মাটিতে হিন্দি কোন একটি হঠাৎ করে আসা মনোশহর থেকে কোনো ভাবমান দস্যু নয়। এটি একটি অত্যন্ত লালিত, অত্যন্ত স্নেহে পালিত একটি ভাষা। তুমি যেভাবে বাংলার বসে বাঙালি হিসাবে হিন্দিকে চিনেছো, আমাদের একটু আলোকপাত করো কিভাবে এই অভিযাত্রাটা। ধন্যবাদ সোমেনদা। প্রথমত আমি এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং এখানে যে শ্রোতারা আছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। সোমেনদা,
আমি প্রথমে এই যে এখানে যেটা আমাদের ব্যানারে লেখা আছে সেটা হচ্ছে যে হিন্দি বনাম বাংলা বা বাংলা বনাম হিন্দি, এই বনামের পাশে একটা বিস্ময় চিহ্ন আছে। আমি এই বিস্ময় চিহ্নটার জন্য একটা গল্প দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। গল্পটা হচ্ছে ওল্ড টেস্টামেন্টের একটা গল্প। ব্যাবিলনের রাজা নিমরোদ তিনি চেয়েছিলেন যে ভগবান ইহেওভার স্বর্গরাজ্য দখল করার কথা ভেবেছিলেন তিনি। তো তিনি সেই মতো একটি মিনার তৈরি করতে শুরু করলেন। মিনারটাতে ওখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছেন। সেখানে প্রতিদিন মিনার একটু একটু করে লম্বা হচ্ছে, উঁচু হচ্ছে, এবং এই নিমরোদ কি করছেন, যত মিনার উঁচু হচ্ছে তত তার উপরে চড়ছেন এবং স্বর্গরাজ্যের দিকে গিয়ে তীর বর্ষণ করছেন। তখন ইয়েহোবা ভাবলেন যে ভারী বিপদ। তখন তিনি কি উপায় ঠাউরালেন না, তিনি একটি উপায় ঠাউরালেন যে তিনি সেখানে কর্মরত শ্রমিকদের সমস্ত ভাষা আলাদা করে দিলেন। তার ফলে যেটা হলো সেটা হচ্ছে তারা কেউ কারো কথা আর বুঝতে পারলো না এবং সবাই ভাবলো একে অন্যকে গালাগাল দিচ্ছে, মারামারি শুরু হলো এবং কাজটা পণ্ড হয়ে গেল। সেই জন্য এই যে বহু ভাষিকতা, বহু সাংস্কৃতিক চেতনা, এটা বোঝানোর জন্য ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করা হয় যাকে বলা হয় ব্যাবেলাইজেশন। আর যারা দোভাষীর কাজ করেন তাদেরকে সেই জন্য বলা হয় ডিব্যাবেলাইজেশন করা হয়। এবার আসলে এই হিন্দি এবং বাংলার সঙ্গে বোধহয় সেরকম কিছুটা ঘটেছে। আমরা এক উঠোন দুই বাড়ি হয়ে গেছি। দুজন ভাই যখন ছেলেবেলা থেকে একসঙ্গে বড় হয় তাদের প্রচন্ড মিলমিশ থাকে, কিন্তু যত দিন এগোয়, যত তারা বড় হতে থাকে, তাদের নিজেদের চিন্তা চেতনা বাড়তে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা আলাদা হয়ে যায়, তাদের রান্নাঘর আলাদা হয়ে যায় এবং এমনকি মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। আমরা বোধহয় বাংলা এবং হিন্দির সেই মুখ দেখা দেখি বন্ধ হওয়ার একটা সময় এসে উপস্থিত হয়েছি, কিন্তু এদের ছোটবেলাটা, জন্মকালটা খুব একটা সেরকম ছিল না। যেটা সোমেনদা বললেন এক বৃদ্ধের জন্মদিন পালনের কথা, আমি বৃদ্ধের 70তম, তখন তিনি অলরেডি একজন গ্লোবাল আইকন। আমি শুধু সেটার জন্যই একটা অংশ এখানে এনেছি, সেটা হচ্ছে দ্য ক্যালকাটা মিউনিসিপ্যাল গ্যাজেটি টেগোর মেমোরিয়াল স্পেশাল সাপ্লিমেন্ট। এখানে সেই অংশটা একটু প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে কি বলছেন, आज हिंदी भारती ने अपनी सहोदरा बंग भारती को सम्मानित किया है। मैं अपने को धन्य समझता हूँ कि देव कृपा से मैं इस अनुष्ठान का उपलक्ष्य हो सका हूँ। कवि का हृदय कभी अपने जन्मस्थान की सीमाओं के अंदर बंद नहीं रहता है, और यदि उसका यश इस सीमा को पार करे तो वो सौभाग्यवान है। हिंदी साहित्य के दूत रूप आप ही मेरे ये सौभाग्य बहन कर आए हैं, इसलिए आप मेरा साकृतज्ञ नमस्कार स्वीकार करें। অর্থাৎ এখানে হিন্দি ভারতী তার সহোদরা বঙ্গভারতীকে আপন করেছেন, সম্মানিত করেছেন, সে কথাই এখানে বলা হয়েছে। এবার আমার এখানে শুধু একটা প্রশ্ন, এবার এর একটা অনুবাদ এখানে অবশ্য দেওয়া আছে, ইংরেজিতে ট্রান্সলেশন, সেখানে মিউজ কথাটা ব্যবহার হয়েছে ভারতীয় বদলে। আমার এখানে যেটা মূল জায়গা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ আচমকায় কি হিন্দি ভারতী অর্থাৎ হিন্দি সরস্বতীকে বাংলা সরস্বতীর সহোদরা বললেন, আচমকাই কি কথাটা বললেন? আমার মনে হয় তা নয়। আসলে যখন আমাদের রাজনৈতিক চিন্তা এরকম ভাবে প্রবল হয়নি তখন তো সাধু সন্ত, সুফি, ফকির সমস্ত মানুষরা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। তার ফলে যেটা হতো, এই ভ্রাম্যমান সাধু ফকিরদের তীর্থযাত্রা মারফত মীরা, কবির, বরুচণ্ডীদাস, নরসিংহ মেহতা, তুকারাম সর্বত্র পৌঁছতে পেরেছিলেন। বৌদ্ধ গান এবং দোহা রচনায় বাংলা কবিরাও সৌর শ্রেণীর ভাষা, যেটা হিন্দির প্রাক্তনী ভাষা বলা হয়, তার অপভ্রংশর ব্যবহার আমরা দেখতে পারি। ব্রজবুলিতে পদ রচনা হয়েছে, আলাওলের পদ্মাবতীর প্রভাবও এখানে পড়েছে। এইবারে মাদ্রাজ, বোম্বাই এবং কলকাতা এই তিনটি ছিল মূল শহর, কিন্তু বোম্বাই এবং মাদ্রাজকে ছেড়ে দিলে কলকাতারই সব থেকে বেশি প্রভাব দেখা যায় হিন্দি ভাষার। একটা বড় কারণ হচ্ছে জিওগ্রাফিক্যালি বোম্বে আর মাদ্রাসের সঙ্গে কিন্তু হিন্দি হার্টল্যান্ড অনেক দূরে। সেখানে হিন্দি হার্টল্যান্ডের
একটা এক্সটেন্ডেড অংশ বাংলায় এসে মিশে, ঠিক? একদম। এবং সেটাই 1862 সালে যে রেলপথের সূচনা হয়েছিল, সেটা বেনারসের সঙ্গে বাংলার সংযোগ করে তুলেছিল আরো নিবিড়। তার ফলে আমরা অনেকেই জানি যে বাঙালির দ্বিতীয় বাড়ি সেটা হয়েছিল কাশী। আপনাদের একটা তথ্য এখানে দিতে ইচ্ছা হয়, আপনারা বোধহয় জানেনও সেটা। সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠা হয়, এবং সেখানে তারপরে শ্রীরামপুরের যে মিশন, সেখান থেকে উইলিয়াম কেরি বাংলা ভাষায় 1801 সালে তারা বাইবেল অনুবাদ করেন। প্রসঙ্গক্রমে বলার কথা, 1809 সালে হিন্দিতে বাইবেল অনুবাদের কাজ করা হয়। অবশ্যই সেটা আংশিকভাবে হয়, কিন্তু 1818 সালে সেটা সম্পূর্ণ হয়েছিল, এবং সেটা সম্পূর্ণভাবে কি করা হয়েছিল। ভারতের প্রথম হিন্দিতে বাইবেল? সেটা বাংলা সেটা প্রথম হিন্দিতে বাইবেল। এবং দেখুন, হিন্দি যে ভাষাটা, সেটা এর আগে বহু উপভাষা, অর্থাৎ আপনার আবধি, ব্রজবলি ইত্যাদি ভাষার ছায়া বেড়েছে। উদাহরণ হিসাবে আমরা তুলসীদাসের রামচরিতমানস, মৌলানা দাউদের চান্দায়ান, মোহাম্মদ জাইসির পদ্মাবতীর দৃষ্টান্ত ধরতে পারি। কিন্তু খারিবালি থেকে যখন লালজি লালের প্রেম সাগর এলো, এবং যাকে কেন্দ্র করে ফোর্ট উইলিয়াম হিন্দির শিক্ষাক্রম স্থির করলেন, সেটা প্রথম আধুনিক হিন্দির সূচনা করলো। আপনারা নিশ্চয়ই এই তারিণী চরণ মিত্রের বেতাল পঞ্চাশি, যেটা 1805 সালে অনুবাদ হয়, চণ্ডীচরণ মুন্সির তোতা ইতিহাস, খুব উল্লেখযোগ্য। এইখানে আমার মনে হয় যে রামমোহন এবং বিদ্যাসাগরকে একটু স্মরণ করে নেওয়া দরকার। রাজা রামমোহন রায় সম্পর্কে বেদান্তসার, যা 1815 সালে প্রকাশিত হয়, সেখানে কি লেখা হচ্ছে? বলা হচ্ছে, সেই যুগে হিন্দি গদ্য যখন সম্পূর্ণ বিকশিত হয়ে ওঠেনি, রামমোহনই তখন হিন্দি গদ্যের মূল্য স্বীকার করে তার বেদান্ত বিষয়ক গ্রন্থ হিন্দিতে অনুবাদ করে বিনামূল্যে বিতরণ করেছিলেন। হাজারী প্রসাদ দ্বিবেদী আরো লিখছেন, রামমোহনই প্রথম হিন্দির স্বেচ্ছা প্রবৃত্ত লেখক। কেন বলছেন? না, তার আগে সকলেই চাকরি বা কর্মের সূত্রে হিন্দি শিখতেন বা লিখতেন, কিন্তু রামমোহন নিজে স্বপ্রবৃত্ত হয়ে হিন্দি ভাষায় লিখেছিলেন। 1847 সালে বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি প্রকাশ করেন হিন্দির বেতাল পঞ্চাশিকে ভিত্তি করে। ভারতেন্দু হরিশ্চন্দ্রের কবিবচন সুধা বিদ্যাসাগর নিয়মিত লিখতেন। এছাড়া কেশব সেন, ভূদেব মুখোপাধ্যায়, নবীনচন্দ্র রায় হিন্দির প্রসারে অগ্রগামী ছিলেন। এইখানে আমি একটা কথা শুধু বলে, যেটা আমি শুরু করেছিলাম, যে রবীন্দ্রনাথ যেটা বলছেন, যে সহতরা ভারতেন্দু হরিশ্চন্দ্র কি বলছেন, আমাদের সম্পত্তিশালিনী জ্ঞান বৃদ্ধা বড় বোন বাংলা ভাষার অক্ষয় রত্ন ভাণ্ডারের সহায়তায় হিন্দি ভাষা নিজের প্রভূত উন্নতি সাধন করুক। অর্থাৎ রবীন্দ্রনাথের সেই মন্তব্যটা কিন্তু আলটপকা বা আচমকা কোনো আবেগ থেকে উৎসারিত হয়নি। আমার মনে হয় অর্ধেন্দু আমাদের ঠিক যে জায়গায় গিয়ে একদম শুরুতে দাঁড়ালো, সেখানে আমার মমতাদির কাছে যাওয়া উচিত। ম্যাডাম, আপনারা তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অর্ধেন্দু ইতিমধ্যে উল্লেখ করে দিয়েছে যে হিন্দি হার্টল্যান্ডের কাছে থাকার জন্য এবং বারাণসীর সঙ্গে রেলওয়ে সংযোগ থাকার জন্য যত সহজে বাংলার সঙ্গে হিন্দির যোগাযোগ সম্ভব হয়েছিল সেটা অভূতপূর্ব ছিল। ও এটাও বলে দিল যে রামমোহনের আগে কেউ সাহিত্যের মধ্যে হিন্দিকে ঢোকানোর কথা বলেনি। এবং আমিও আমার সূচনায় উল্লেখ করেছি যে 1789-এ নাগাড়ি শব্দ বর্ণমালা তৈরি হচ্ছে বাংলায়। এইটুকু অংশ থেকে বাইরে বেরিয়ে এসে ঠিক যে সময়টা ধরুন 19th সেঞ্চুরির আগে, যখন রামমোহন বিদ্যাসাগর পর্ব এখানে আছে, বিদ্যাসাগর যতদিন জীবিত, একই সঙ্গে ভারতেন্দু হরিশ্চন্দ্র তিনি কিন্তু ইউনাইটেড প্রভিন্সে ধীরে ধীরে, তিনি দীর্ঘদিন উর্দু ভাষার লেখক ছিলেন, কিন্তু উর্দু ভাষা থেকে তিনি মোটামুটি 1871 থেকে তিনি প্রবলভাবে হিন্দিকে ভারতীয় হিন্দু ভাষা বলে দাবি করতে শুরু করলেন। এই যে বিবর্তনটা, এটা কি কোনোভাবে বাংলাকে প্রভাবিত করেছিল? না, বাংলা তার স্বাভাবিক ছন্দে হিন্দিকে আদর করে নিচ্ছে। হিন্দির চর্চা, সেটাতে কি কোনোভাবেই ভারতেন্দু হরিশ্চন্দ্রের যে ইউনাইটেড প্রভিন্সে তিনি যখন ওই নাগারি প্রচারক সমিতির সঙ্গে যুক্ত হচ্ছেন, যেখানে অদ্ভুতভাবে উনি উল্লেখ করে দিচ্ছেন যে উর্দু ভাষাটি হিন্দু ভাষা নয়, আপনার কি মনে হয় বাংলায় বাঙালির হিন্দি প্রেমের সঙ্গে এই ভারতেন্দু স্কুল অফ হিন্দি প্রেম কোথাও ডিফারেন্ট বা কোথাও আলাদা? না, আমি মনে করি না। আর সরি, প্রথমেই ওনার উত্তর দিয়ে দিলাম
এই যে আয়োজন আজকে সবাই করেছে আর আমাকে এখানে ডেকেছে, তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে टॉपिकটা भाषा माने हिंदी या बांग्ला, मेरे लिए बहुत अजीब लग रहा है कि हम इस पर बात ही क्यों कर रहे हैं। आपकी बात जब हमने सुनी, सॉरी बीच में हिंदी बोलती रहूँगी मैं थोड़ा सा और বাংলা भी মিক্স करके बोलूँगी। যখন ওনার কথাটা শুনলাম তখন আমার মনে হলো যে আমি দুজন শুধু এখানে হিন্দিভাষী, মিস্টার মীরা অ্যান্ড মি, দুজন। কিন্তু এই বার্তাটা আমরা অতদিন কলেজে যেহেতু ভাষা দিবস পরিচালনা করি, সেটা মানে এই 21 ফেব্রুয়ারিটাই করি। আমার মনে এই বার্তাটা বরঞ্চ একাডেমিক জগতে যাওয়া খুবই দরকার, যেহেতু নতুন পিঢ়ি যারা আসছে, নিউ স্টুডেন্টস যারা আসছে, তারা যেন এই ব্যাপারটা খুব খোলাখুলিভাবে জানতে পারে। এই যে মিডিয়া বা পলিটিক্স দিয়ে যে একটা অন্য একটা ভার্চুয়াল ওদেরকে দেখানো হচ্ছে, আমার মনে হয় আমাদের হাতে নতুন পিঢ়ি গড়া হচ্ছে, সেখানে এই বার্তাটা যদি আরো অন্যরকম ভাবে নিয়ে যাওয়া যায়, যদি কলেজে এসে আপনারা বলেন বা আমরা সেরকম কিছু করতে পারি, তাহলে এই যে বার্তা আছে, আমরা তো সবাই বেশ ম্যাচিওর আছি, এখানে হয়তো কথাবার্তা হলো, কিন্তু যে আপনার উদ্দেশ্য দিয়ে আপনি এখানে এই টপিকটা তুলেছেন, আমার মনে হয় সেটা বোধহয় কলেজে নিয়ে গেলে ভালো হবে। এইবার আমি আপনার ওনার কথাতে আসছি আবার ফিরে, যে যখন भारतेंदु हरिश्चंद्र इंग्रेजी तमाम सत्ता खिलाफ हिंदी जनक, हिंदी भाषा के जनक के रूप में যখন ওনাকে জানা হলো, হিন্দিকে তৈরি করা হলো, তখন বাংলা ওর সঙ্গে ওনার বা ওই সময়টা বাংলার সঙ্গে কোনো মানে क्या कहते हैं उसको, कोई विरोधिता नहीं थी, कभी भी नहीं रही। ये বিরোধিতা, এই যে বিরোধিতা, সেটা আমরা এখন দেখি বেশিভাবে। কিন্তু কখনোই বাংলা বিরোধী ছিলেন কোনোদিন ছিলেন না, নো, কোনো সাহিত্যকার, কোনো রচনাকার কখনো কোনো ভাষা বিরোধী হয়নি। আমি একটু রবীন্দ্রনাথের প্রসঙ্গটা বলি, যে আপনি হাজারি প্রসাদ দ্বিবেদী যখন কথাটা বললেন, অন্য কবিদের কথা বললেন, বিশ্বভারতী যখন হচ্ছে তখন ওখানে গুরুবার রবীন্দ্রনাথ হিন্দি ডিপার্টমেন্ট খুলছেন, আর ওনার ওই হিন্দি ডিপার্টমেন্ট খোলার সঙ্গে হাজারি প্রসাদ দ্বিবেদীকে উনি ওখানে নিয়ে এসেছিলেন। আমি কেনই বার্তা বলছি এখনই বোঝা যাবে। তারপরে হাজারি প্রসাদ দ্বিবেদী যখন আইলেন, উনি তো হিন্দি জগতের একটা ভীষণ মাইলস্টোন মানে মানুষ। উনি ভাষা দিকেও অনেক কাজ করেছেন, রচনার স্ট্যান্ডার্ড দিকেও তো অনেক কাজ করেইছিলেন। উনি হিন্দিতে কত ভালো ভালো আরো সাহিত্যকার আছে তাদেরকে খুঁজেও নিয়ে আসছিলেন। আর বিশ্বভারতীতে যখন হিন্দি ডিপার্টমেন্ট খোলা হলো, তখন হাজারি প্রসাদ দ্বিবেদী সুযোগটা পেলেন, যে কবিরকে খুব কম লোক জানতেন, ওই কবিরটাকে সাহিত্যের মাধ্যমে সমাজের সামনে নিয়ে আসার দায়িত্বটা হাজারি প্রসাদ করতে পেরেছেন। যেহেতু বিশ্বভারতীতে হিন্দি ডিপার্টমেন্ট খোলা হলো, আর তখন কবিরকে সেভাবে দ্বিবেদীজি তুলে দিলেন, সেটা কিন্তু কোনোদিন ভোলা যাবে না। আজকে আমরা যেভাবে কবিরকে দেখছি, সেটা নিশ্চয়ই ওই ডিপার্টমেন্ট থেকে হাজারি প্রসাদ দ্বিবেদীর শোধ হয়ে একটা মহান সন্ত হিসাবে ওখানে ওনাকে দাঁড় করানো হয়। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যেটি ম্যাডাম বললেন, আমি আরেকটু সঙ্গে সংযোজন করে দিই। কবিরকে পুরো ভারতে ছড়িয়ে দেওয়ার পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন ক্ষিতিমোহন সেন। 1910 সালে ক্ষিতিমোহন সেন পরপর 3টি কবিরের দোহার কম্পাইলেশন লেখেন, যেগুলো পড়ে রবীন্দ্রনাথ মুগ্ধ হয়ে যান। আপনাদের আরো জানিয়ে রাখি, অমিত্র সুদাম ভট্টাচার্য রবীন্দ্র গবেষক, তিনি আবিষ্কার করেছেন গীতাঞ্জলির যে প্রথম পাণ্ডুলিপি, প্রথম যে গীতাঞ্জলি নোবেল পুরস্কার পেয়েছে সেটি নয়, গীতাঞ্জলির সেই প্রথম পাণ্ডুলিপিতে রবীন্দ্রনাথের হাতের লেখায় 18টি কবিতা পাওয়া গেছে তুলসীদাসের এবং কবিরের। অর্থাৎ এটা খুব পরিষ্কার, রবীন্দ্রনাথের ভক্তি রসের কবিতায় ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছিল হিন্দিতে যারা ভক্তিবাদের কবিতা লিখেছেন। এবং রবীন্দ্রনাথ নিজে 1914 সালে লন্ডনের ইন্ডিয়া হাউস থেকে একটা ইংরেজি সংকলন বের হয়, 100 Poems of কবির। আমরা অনেকেই জানি না সেই বইটার ভূমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের যেখানে ম্যাডাম এবং অর্ধেন্দু নিয়ে এলো, ঠিক সেইখানে আমি একটু যাবো এবার অনিমিত্রর কাছে। অনিমিত্র, এখনো অবধি আমরা যেটুকু আলোচনায় আছি, এটুকু আলোচনা খুব সাহিত্যিক আলোচনা, খুব সাংস্কৃতিক আলোচনা,
কিন্তু এখানে এখন অব্দি কোথাও বোধহয় বাঙালির অ্যাগ্রেসিভলি জাতীয় মঞ্চে উঠে আসার জন্য হিন্দি শেখার বা হিন্দি জানার প্রবণতা নিয়ে আলোচনা হয়নি। তুমি যে সকল মনীষীর ব্যাপারে পড়াশোনা করো, একটু আলোকপাত করতে পারবে কোন কোন বাঙালি মনীষী কোনোদিন এই হিন্দির গুরুত্বকে অস্বীকার করেননি, আর করেননি বলেই তারা আজকের ভারতের আইকন? দেখুন, এই প্রসঙ্গে প্রথমেই বলতে হবে রাজা রামমোহন রায়। প্রথম যে হিন্দি সংবাদপত্র যেটা বলি, উদান্ত মার্তান, যার প্রধান সম্পাদক ছিলেন যুগলক্ষ্মী সুবিধা, সেটা চলেছিল 1 বছর। তারপর রাজা রামমোহন রায় তার কোয়ার্টারলি লিঙ্গুয়াল নিউজ পেপার আনলেন, ইংলিশ, বাংলা, পার্সিয়ান এবং হিন্দি। তার নাম হচ্ছে বঙ্গদূত। বঙ্গদূত কিন্তু 10 বছর চলেছিল, অ্যান্ড ভেরি সাকসেস, এটা মাথায় রাখতে হবে আমাদের। এবং তখন থেকে, এবং এটা বলতে হবে, যেমন ধরুন কলকাতা একটা ট্রেডিং সেন্টার ছিল, বহুদিনের পুরনো ট্রেডিং সেন্টার, এবং আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানে রাজত্ব করতে শুরু করছে, তখন চারপাশের লোকের কাছে একটা অভাবনীয় একটা অপরচুনিটি এসে যাচ্ছে, আর বিভিন্ন বিষয় দেখতে এখানে আরো বেশি লোক আসতে শুরু করেছে। যখনই বেশ কিছু লোক একটা জায়গায় গ্যাদার করে, তখন তাদের মধ্যে একটা মিনস অফ এক্সচেঞ্জ অফ কমিউনিকেশন শুরু হয়। সেখান থেকে তাদের মধ্যে একটা নতুন একটা জিনিসপত্র গড়ে তোলার চেষ্টা করা হয়। এই যে চিন্তা, এবং হিন্দির ক্ষেত্রে বলা যেতে পারে যে বহু যুগ ধরে বারাণসী এবং বাংলার মধ্যে সংস্কৃত টোল পাঠশালা থেকে দেবনগরী সংস্কৃতির যে কালচার, এটা বহু বছর বহু যুগ ধরে ছিল। রঘুনন্দনের সময়ও ছিল, রঘুনাথ গোস্বামীর সময়ও ছিল, মাধবানন্দ সাধবাচার্য সরস্বতীর সময়ও ছিল, এবং চৈতন্য মহাপ্রভুর সময়ও ছিল। এই যে নিরবিচ্ছিন্ন যে ধারা, এটা উত্তর ভারত এবং বঙ্গীয় পূর্ব ভারতকে একটা জায়গায় নিয়ে আসতে পেরেছিল। রাজা রামমোহন রায় পরবর্তীকালে শুনছি বলতে পারি যে সেই সময় কলকাতায় একগুচ্ছ হিন্দি কাগজপত্রের কিন্তু বিস্ফোরণ ঘটেছিল। আমি যার নামগুলো বলে দিই আপনাদের, বলতে সুবিধা হবে। 1834 সালে একটা কাগজ আসে, নাম প্রজামিত্র। 72-এ আসে দীপ্তি প্রকাশ, 78-এ আসে ভারত মিত্র, এবং 1878-এ আরেকটা আসে সার সুধা নিধি। এর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, 1845 এবং 1850 সালে দুটি কাগজ বেরোয় বারাণসী থেকে। একটা নাম হচ্ছে বারাণসী আকবর, আর একটা নাম হচ্ছে সুধাকর। ইন্টারেস্টিংলি এই দুটোরই সম্পাদক ছিলেন একজন বাঙালি, তারামোহন মিত্র, যার নামটা এখন আমরা জানি না। এবার এই যে দুটি সংস্কৃতি ও সভ্যতার মধ্যে যে মিলন হচ্ছে, তার একটা আশ্চর্য উদাহরণ দেখা যেতে পারে যে সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার প্রথম যে কীর্তি যেটা, সেটা হচ্ছে একটা প্রবন্ধ লিখেছিলেন, প্রকাশিত হয়েছিল সরস্বতী পত্রিকার এলাহাবাদ থেকে। তার নাম ছিল বাংলা ভাষা কি উচ্চারণ। এটা ছিল নিরালার কবিতা লিখে লিখতেন, প্রবন্ধ লিখেছিলেন। এই যে প্রবন্ধ, অর্থাৎ বাংলা সাহিত্যর সঙ্গে যে হিন্দি সাহিত্য মধ্যে যোগসূত্র, আমি সত্যনাথ বাহাদুর এবং ফাউন্ডেশনের শ্রেণীতে পড়ে আসছি জাগর উপন্যাসকে কেন্দ্র করে। এই যে হিন্দি ভাষার যে গুরুত্ব, কখনো কোনো বাংলার নবজাগরণের কোনো মনীষীকে দেখা যায়নি তার বিরুদ্ধতা করতে। এর প্রথম একটাই কারণ, ভাষা কারণ ভাষা কখনো প্রতিদ্বন্দ্বী হতে পারে না, দুটি ভাষাই নিচ্ছে। ভাষাকে কেন্দ্র করে যে আমলাতান্ত্রিক চিন্তা ভাবনা বা ক্ষমতায় গিয়ে আমি যে ভাষাকে কেন্দ্র করে যে আপন স্বার্থ চরিতার্থ করতে পারি, তখন সমস্যাটা করতে শুরু করে দেয়। এবং ইফ আই কনসিডার দ্য বোথ ল্যাঙ্গুয়েজ ভেরি ভার্জিন, বাংলা এবং হিন্দি যদি আপনি শুদ্ধ ভাষায় দেখেন, একদম শুদ্ধ, ওই উর্দু ইনফ্লুয়েন্স, পার্সিয়ান ইনফ্লুয়েন্সকে একদম হাঁটিয়ে, তাহলে আপনার শুদ্ধ বাংলা এবং শুদ্ধ হিন্দির মধ্যে ডিফারেন্সিয়েট করা কিন্তু মুশকিল হয়ে যায়। এবং এর সব থেকে বড় উদাহরণ কি অনিমিত্র, এখানে আপনারা বলুন, এই যে বাংলা এবং হিন্দির ভোকাবুলারি অলমোস্ট 90% সেম, এর সব থেকে বড় প্রমাণ কি? আমরা সবাই ছোটবেলা থেকে সেটা জানি, জনগণমনর প্রথম প্যারাগ্রাফ, ওই কবিতাটি একটি বাংলা কবিতা, একটি বাঙালি কবির লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি প্রথম প্যারাগ্রাফটি এমন ভাবে লিখেছিলেন, তার প্রত্যেকটি বাংলা শব্দ হিন্দির প্রতিশব্দ। এই জন্য আজও পুরো ভারতবর্ষে যখন জনগণমন গাওয়া হয়, যাদের মাতৃভাষা বাংলা নয়, তাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। তারা প্রত্যেকে মনে করে গানটা হিন্দিতে লেখা। আমার বহু অবাঙালি বন্ধু আমাকে বলেছে
তো রবীন্দ্রনাথ তো হিন্দিতে এই গানটা লিখেছেন, কিন্তু জনগণ মন পুরো গানটিই বাংলায় লেখা। অনিমিত্রর কথাটা যে কত সত্যি এটা আমরা শিশুকাল থেকে জানি, আমাদের প্রত্যেকের স্কুলে যখন সকালবেলা আমরা গানটা নিয়েছি অনিমিত্র। এবং বাঙালির যে হিন্দি নিয়ে প্রচেষ্টা, যেটা আমার চোখে পড়েছে শেষ পর্যন্ত, মানে ইনস্টিটিউশনাল ইন্ডিফারেন্স, সেটা হচ্ছে বিশাল ভারত, রামানন্দ চট্টোপাধ্যায় মডার্ন রিভিউ থেকে বার করা হয়েছিল। মডার্ন রিভিউ একটি ছিল বিস্ময়কর, ছিল হচ্ছে প্রবাসী, আরেকটা বিস্ময় প্রকাশ ছিল শনিবারের চিঠি, আর থার্ড মানে ফোর্থটা ছিল বিশাল ভারত। বিশাল ভারত খুব অল্প সময়ের মধ্যে সমগ্র ভারতে শুধু হিন্দি সাহিত্যের মধ্যে একটি হতচকিত করে দেয়নি, এবং তার সরস্বতী পত্রিকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস করেছিল। বিশাল ভারতের প্রথম সম্পাদক ছিলেন বানারসি দাস চতুর্বেদী। উনি চলে যান 10 বছর পরে, 1928 থেকে 1937 পর্যন্ত ছিলেন উনি। তারপর আসেন সচ্চিদানন্দ হীরানন্দ বাদশাহ অজয়, যারা হিন্দি সাহিত্যের সঙ্গে পরিচিত, মনে রাখবেন, স্বর্ণাক্ষরের নামটি বলতে থাকে। তারপর আসছেন মোহন সিং সেগর, শ্রীরাম শর্মা। এবং ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে রেগুলার যে অথর্স ছিলেন বিশাল ভারতে, তার মধ্যে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, হাজারি প্রসাদ চতুর্বেদী, রামানন্দ চট্টোপাধ্যায় এবং কালিদাস নাগ চৌধুরী। অর্থাৎ রামানন্দ চট্টোপাধ্যায় এবং কালিদাস নাগ চৌধুরী দুজনে উৎকৃষ্ট হিন্দি জানতেন, কারণ ওটা হিন্দি পত্রিকা ছিল, অন্য কোনো মানে বাইলিঙ্গুয়াল নয়। অর্থাৎ বাঙালির মধ্যে যে হিন্দির যে কালচারটা তখনও ছিল 30 সালের মধ্যে, কোনো অসুয়া নেই, কোনো বিদ্বেষ নেই, দুটি ভাষাকে আমার জানার যে চেষ্টা। অর্থাৎ বঙ্গীয় নবজাগরণের যে ফান্ডামেন্টাল কনসেপ্ট, গেট ব্যাক টু দ্য বেসিক্স অ্যান্ড নো দ্য আননোন, যেটা আমাদের ঋগ্বেদে বলা আছে, আনবদ্ধাকাবতী হেন্দা বিশ্ব তারিখে বেদা, পৃথিবীর সমস্ত অঞ্চল থেকে এই সমতি গানগুলো আমি আহরণ করবো, যেটা বঙ্গীয় নবজাগরণকে নতুন করে ইন্টারপ্রেট করছে। এবং তুমি সরস্বতীর কথা বললে, সরস্বতী বাঙালি মালিকানায় ছিল না, কিন্তু সরস্বতী পরবর্তীকালে কে কিনে নেয় 1900 সালে? চিন্তামণি ঘোষ, রবীন্দ্রনাথের কলকাতার পাবলিশার, এবং তার প্রথম সম্পাদক বাবু শ্যামসুন্দর দাস। অর্থাৎ উত্তর ভারতের বিপুল সংখ্যক হিন্দি পত্র পত্রিকার ইন্টালেকচুয়াল সাইট সামলেছে কিন্তু বাঙালি। আমার মনে হয় অনিমিত্র কথা একটা আমলাতন্ত্রের মধ্য দিয়ে ভাষার সঙ্গে ভাষাকে লড়ানো একটা প্রসঙ্গ তুমি খুব ছোট্টভাবে স্পর্শ করেছো। এখানেই যেহেতু ওসমান তোমার পাশে বসে আছে, আমার মনে হয় এটাই আমার সুবর্ণ সুযোগ একজন আইনজীবীর কাছে যাওয়ার। ওসমান, মোটামুটি বাংলার হিন্দির আত্মীয়তাটা একটু পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে এবং সবার কাছে, কিন্তু 1937 থেকে যখন ভারত শাসন আইন এলো এবং বিভিন্ন জায়গায় কংগ্রেস এবং অকংগ্রেসের সরকার গড়ে উঠতে শুরু করলো, মোটামুটি ভারত স্বাধীন। শুধু 3টে জিনিস ভারতীয়রা কন্ট্রোল করতে পারতো না, আর সব ভারতীয়দের হাতে। তখন থেকেই কি কোথাও না, মাঝখানে কোনো বক্তব্য আমরা নেব না, অনুষ্ঠানের শেষে নিতে পারি। আমার মনে হয় 1937 অনওয়ার্ড তুমি তোমার আইনের দৃষ্টিতে কোথাও দেখো যে কোথাও ভাষার সঙ্গে ভাষাকে লড়ানো কোন রকম চক্রান্ত প্রাদেশিক স্তরে অথবা কেন্দ্রীয় স্তরে কারোর আছে? না, তারও আগে আমি কয়েকটা কথা বলতে চাই। বিশেষ করে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বা বাঙালিদের পরিপ্রেক্ষিতে, যে বাঙালিরা কিন্তু বরাবরই একটু, যেমন আপনারা উদাহরণ দিয়েছেন যে একাডেমিক্যালি যে তারা হিন্দি চর্চা করেছে, হিন্দি ভাষার প্রসারে গঠনমূলক ভূমিকা নিয়েছে, কিন্তু আবার বরাবরই বাঙালি কিন্তু হিন্দির বিরোধিতা করে এসছে। কেন করে এসছে সেটাও আমাদের বুঝতে হবে। আমরা অনুষ্ঠানের একটা অংশে যাবো, সেটা এই পরিপ্রেক্ষিতে বলে দেওয়া দরকার। যেহেতু ক্ষিতিমোহন সেনের কথা এলো, সেই প্রসঙ্গে আমি বলে দিই। প্রসঙ্গ হচ্ছে যে আমাদের এখানে হিন্দু ধর্মের যে সমস্ত কুসংস্কার, তার মূলে কুঠারাঘাত করার জন্যই মূলত যে ব্রাহ্ম ধর্মের সৃষ্টি হলো, এবং পরবর্তীকালে ব্রাহ্মদের এক এবং একমাত্র উদ্দেশ্য হলো হিন্দু ধর্মকে বিভিন্নভাবে আক্রমণ করা, এবং সেই রেস চলতে থাকলো। এবং সেই সময় যেহেতু ব্রাহ্মণরা শিক্ষা দীক্ষা এগিয়েছিল, তাহলে কোনো কোনো ক্ষেত্রে তাদের প্রচার এত দূর এগিয়ে যেতে লাগলো যে হিন্দুদের সমস্ত কিছুই যেন খারাপ, এই জিনিসটা কিন্তু ঘটতে থাকলো। এটা ইংরেজ আমলে, এবং ইংরেজ আমল শেষ হতে হতেই পরবর্তীকালে যখন দেশ স্বাধীন হলো, সেই ট্র্যাডিশনটা কিন্তু ধরে দিলেন এখানকার বামেরা। তারাও ঠিক একইভাবে মানে সেকুলারিজমের ছদ্মবেশে, মানে একপাক্ষিক সেকুলারিজম, ছদ্ম সেকুলারিজমের
রূপ ধরে তারা কিন্তু সেই একপাক্ষিকভাবে মানে হিন্দুর বিরোধিতা এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুকে মিলিয়ে একটা বিরোধিতার পরিবেশ সৃষ্টি হলো। হিন্দি যেন একটা জায়গায় তারা নিয়ে আসার চেষ্টা করলো এবং সেই ট্র্যাডিশনটা এখনো চলছে। আসলে হিন্দির বিরোধিতা করার নাম করে যাতে হিন্দুদের কনসিডারেট করা না হয়, সেই বিরোধিতা কিন্তু একটা পশ্চিমবঙ্গে বা আমাদের বাঙালির ক্ষেত্রে দেখা যায়। যেটা ভীষণ রকম মানে উল্টো আর কি। মানে আমরা বাঙালির হিন্দি প্রেমের যে ঐতিহ্যটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, আর ওসমান যেটা বলছেন যে হিন্দির বিরোধিতা করে আসলে তুমি হিন্দু জাতীয়তাবাদ রাজনৈতিক মতবাদকে আঘাত করো। বামের মধ্যে এরকম কিছু একটা ট্যাবলেট আমাদের খাতে পেরেছে। এবং শুধু তাই নয়, প্রথমে ক্ষিতিমোহন সেন এটা শুরু করেছেন। ক্ষিতিমোহন সেন একটা বিখ্যাত বই লিখেছেন হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে তিনি এই বইটিতে তিনি জোরের সঙ্গে বললেন যে আমাদের যা কিছু শ্রেষ্ঠ কীর্তি বাঙালিদের বা ভারতীয় সংস্কৃতির সবই হিন্দু মুসলিম সংস্কৃতির যৌথ ফসল। এই জায়গাটা তিনি ঠিক মস্ত বড় ভুল করলেন। এই জায়গাটা কিন্তু একেবারেই ঠিক নয়। তিনি বলতে পারতেন যে মূল ধারাটাই যে হিন্দু সংস্কৃতি এসছে, তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মুসলিম সংস্কৃতির কিছু কিছু প্র্যাকটিস যুক্ত হচ্ছে, কিন্তু তিনি সেটা বললেন না। ক্ষিতিমোহন সেন বললেন কি পরিষ্কারভাবে বললেন, যাবতীয় যা কিছু শ্রেষ্ঠ কি আমাদের ভারতীয় সৃষ্টি করেছেন সেটা কি যুক্ত সাধনার ফসল। কিন্তু মুসলিমদের আগমন যদি ধরে উনি 700 খ্রিস্টাব্দে, তার অনেক আগে থেকে হিন্দুরা ছিল, তার হিন্দু সংস্কৃতির বিকাশ ঘটেছে। কিন্তু ক্ষিতিমোহন সেন তার হিন্দু ধর্মকে বললেন এই যে জায়গাটা মানে ব্রাহ্মণরা যে জিনিসটা ধরানোর, আমি বলছি যে গোলানোর চেষ্টা করলেন, যে সবসময় মেলানোর নাম করে যে গুলিয়ে দেওয়া জিনিসটাকে, এবং এই গুলিয়ে দেওয়ার কাজটা তারা কিন্তু খুব ভালোভাবে করেছেন। এবং সেইখান থেকে কিন্তু মানে হিন্দির বিরোধিতা বা হিন্দুর বিরোধিতা সৃষ্টি হয়েছে। যাই হোক, এখানে মূল প্রসঙ্গে আসি যে যখন ভারতবর্ষ স্বাধীন হবে এবং যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হলো, যে সংবিধান মানে সংসদ বা সংবিধান সভা তৈরি হলো যে কী হবে ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী হবে, তখন দুটি মত উঠে এসেছিল যে ভারতবর্ষকে একত্রিত রাখতে গেলে একটি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দরকার। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা একটা, কিন্তু পরবর্তীকালে সংবিধান সভার প্রবল বিতর্ক হয় যে এরকম ভারতবর্ষের মতো বহুভাষিক দেশে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়া একবার অসম্ভব। তখন ঠিক করে একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অন্তত হতে হবে, সেটা ইংরেজি নয়। কি হবে সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী হবে? এক্ষেত্রেও দুটি মত উঠে এসেছিল যে কেউ কেউ মত দিয়েছেন যে হিন্দুস্তানি। তখন একটি হিন্দুস্তানি বলে একটি ভাষা মানে একটি মানে চর্চা চলছিল, আপনারা জানেন। হিন্দি ভাষা এবং উর্দু ভাষাকে মিলিয়ে একটা কৃত্রিম ভাষা, সেটা হচ্ছে হিন্দুস্তানি ভাষা। এটা বলে আজাদ হিন্দ ফৌজে সুভাষ বোস চালু করেছিলেন এবং উনি আশা করেছিলেন, উনি 38-এর সভাপতির ভাষণে একটা অদ্ভুত কথা বলেছিলেন, ভাষাটা নাকি রোমানে লিখতে হবে। হ্যাঁ। তো এটা একেবারেই লোকে নেয়নি, একেবারেই গ্রহণযোগ্য নয় কথাটা, যে একটি ভারতীয় ভাষা রোমানে কেন লিখতে হবে। ঠিক এইখানে ওই যে হিন্দুস্তানি ভাষা বা পরবর্তীতে হিন্দুস্তানি ভাষা নাকচ হয়ে গেল, যখন হিন্দিকে গ্রহণ করা হলো তখন সুভাষচন্দ্র প্রস্তাব দিয়েছিলেন যে এটা রোমান ভাষায় লেখার কথা, কিন্তু বাকিরা সেটা রাজি হননি যে দেবনাগরী ভাষাতেই লিখতে হবে, হিন্দি হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং সেটা দেবনাগরী ভাষায় লিখতে হবে। এবং সংবিধান সভায় তখন ঠিক হয়েছিল যে প্রথম 15 বছর হিন্দির সঙ্গে সঙ্গে ইংরেজিও চলবে, কিন্তু 15 বছর পর আস্তে আস্তে মানে ইংরেজি আর থাকবে না, হিন্দি হবে একমাত্র ন্যাশনাল লেভেলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কিন্তু সেক্ষেত্রে প্রবল বিরোধিতা এসেছিল, বিশেষ করে তামিলনাড়ুর কাছ থেকে, পশ্চিমবঙ্গ থেকে, আরও কয়েকটি রাজ্য থেকে, পাঞ্জাব থেকে এসেছিল। এবং এই প্রবল বিরোধিতার ফলে পরবর্তীকালে 15 বছরটিও তুলে দেওয়া হয়, যে তখন ঠিক হয় যে হিন্দির পাশাপাশি ইংরেজি যেরকম চলছিল ইংরেজিও অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে। কিন্তু এই 50-এর দশকে যখন স্টেট ইউনিয়ন মানে রাজ্যগুলো পুনর্বিন্যাস করার কথা বলা হয়, তখন একটি কমিটি গঠন হয় এবং তখন সেখানে রাজ্যগুলোর পুনর্বিন্যাস হয়, মূলত ভাষাকে কেন্দ্র করে রাজ্যগুলোর পুনর্বিন্যাস হয়।